নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 90তম এপিসোডে। আজকে একটা সুন্দর ঘটনা তোমাদেরকে শোনাবো বলে আমি চলে এসেছি। এবং আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি মেদিনীপুরের বাসিন্দা। তিনি তার নাম এখানে বলতে আমাদেরকে বারণ করেছে কিছু কারণ বিশেষের জন্য, তাই আমরা তার নামটি এখানে নিচ্ছি না। এবং তিনি ঘটনাটি আমাদেরকে ঠিক যেমনভাবে সাজিয়ে পাঠিয়েছেন তেমনভাবেই আপনাদেরকে আমি প্রকাশ করছি। আশা করছি ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন এবং আপনাদের ভালো লাগবে, এবং কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চটপট গিয়ে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রেখে দিন। এবং প্রেত কাহিনী শর্টসে কিন্তু অনেক নতুন নতুন আপনারা জিনিস পেয়ে যাবেন, সেগুলো আপনাদের ইন্টারেস্ট লাগবে, ভালোও লাগবে। এবং যারা যারা আমাদের ঘটনা পাঠাতে চান, ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া রয়েছে। সেই হিসাবে আপনারা আপনাদের মতন করে আমাদেরকে ঘটনা পাঠিয়ে ফেলতে পারবেন। আর দেরি করছি না, চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। এই ঘটনাটা খুব বেশি পুরনো ঘটনা নয়, বছর দেড়েকের ঘটনা। আমার পরিবারের সঙ্গে এবং আমার সঙ্গে ঘটে গেছিল। আমার হাজবেন্ড কর্মসূত্রে পুরুলিয়াতে চাকরি করতো প্রথমে, এবং সেই সময় আমার একটা ছোট কন্যা সন্তান জন্ম হয়। এবং সেই জন্য ওখানে এত ঠান্ডা থাকার কারণে বাচ্চাটার প্রায়শই শরীর খারাপ হতো, এবং আমি ওখানে একা দুটো বাচ্চাকে নিয়ে পেরে উঠছিলাম না। আমার প্রথম সন্তান ছেলে ছিল, সে স্কুল যেত, খাওয়া দাওয়া, তাকে স্কুলে টিফিন করে দেওয়া, আমার হাজব্যান্ডের টিফিন রেডি করে দেওয়া। তো এত কিছু আমি পেরে না ওঠার কারণে আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করি যে তুমি ট্রান্সফার নিয়ে চলো, আমরা মেদিনীপুরে কোথাও একটা জায়গা কিনে সেখানে বাড়ি করে থাকবো। তো আমার হাজব্যান্ড বলল এখন বাড়ির জায়গা কিনে বাড়ি করতে করতে বহু সময় লেগে যাবে, তার থেকে কোনো রেডিমেড বাড়ি যদি পাওয়া যায় সেটাই খুব ভালো হবে, একটু দাঁড়াও খোঁজ খবর নিই। আর যেহেতু আমার হাজব্যান্ড সিঙ্গেল চাইল্ড ছিল, মা বাবার একটাই সন্তান ছিল, ভাই বোন না থাকার কারণে আমার শ্বশুর শাশুড়ি একটু বয়স্ক, তারা অত পেরে উঠছিল না। তাই আমি আমার মাকে ফোন করে বলি যে দেখো এরকম এরকম তো ব্যাপার, সবটাই তো জানো, ভাইকে একটু বলো না খোঁজ খবর নিতে, যদি একটা কোনো বাড়ি পাওয়া যায় আমরা তাহলে সেই বাড়িটা কিনবো এবং আমরা ওখানে চলে আসবো পার্মানেন্ট। তা মা বলে আচ্ছা ঠিক আছে বাবা, তারা তাহলে দেখছি এখানের মধ্যে কোনো খোঁজ খবর নিয়ে। তা কিছুদিনের মধ্যেই মা খোঁজ নিয়ে আমাদেরকে জানায় যে মেদিনীপুরে কাঁথি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটি বাড়ি আছে, খুব সুন্দর সাজানো গোছানো, তারা সেই বাড়িটা বিক্রি করতে চায়। এবং আমাকে সেই বাড়ির কিছু ফটো পাঠায়। আমার বেশ দেখে বাড়িটা খুব পছন্দ হয়েছিল যে হ্যাঁ এইরকমই একটা সুন্দর বাড়ি চেয়েছিলাম, আর বাড়িটার খুব বেশি দামও দেননি। সেই জন্য আমরা ঠিক করে নিয়েছিলাম যে যাই হোক না কেন এই বাড়িটা খুব একটা দামও নয়, অন্য অন্য ফ্ল্যাটের প্রচুর দাম, এই বাড়িটাই কিনে আমরা নেব এবং ওখানেই আমরা থাকবো। একদিনকে ওই ওনারের সঙ্গে গিয়ে কথাবার্তা বলি আমি, আমার হাজব্যান্ড, এবং তাকে কিছু টাকা দিয়ে আমরা অ্যাডভান্স করে বাড়িটায় আমরা ঢুকি। প্রথম 2-4 দিন আমাদের বাড়িটাতে কোনো রকমের কিছু ফিলই হয়নি, কারণ এই কারণে আমরা কোনো কিছু ফিল করতে পারিনি। আমার মা বাবা এবং আমার শ্বশুর শাশুড়িরাও এসে ওই বাড়িটাতে ছিল, আর শ্বশুর শাশুড়িরা কলকাতায় থাকতো, মেদিনীপুরে থাকতো না। তো যাই হোক, আমার বরের যেহেতু অফিস মেদিনীপুরেই ছিল, তার জন্য আমাদের মেদিনীপুরেই বাড়িটা কিনতে হয়েছিল জায়গা দেখে। আর এবং বাড়িতে লোকজন ছিল বলে আর অতটা কিছু বুঝতে পারিনি আমরা কেউই, হয়তো কিছু হয়েছে সেগুলো হয়তো খুব একটা ভালো করে আমরা খেয়াল করিনি বা নজর দিইনি বলে। তার 2-3 দিন পর থেকে শুরু হয় কিছু ঘটনা আমাদের সঙ্গে। আমার ছোট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে রান্না করতে এসেছি, এবং আমার বড় ছেলেটা স্কুলে চলে গিয়েছিল এবং হাজবেন্ড অফিসে। হঠাৎ করে ওপরে যে স্টোর রুমটা ছিল ছাদের ওপরে, সেই স্টোর রুম থেকে খুটখুট খুটখুট করে কোনো আওয়াজ আসছে, এবং কেউ যে দরজাটা দমাস করে খুলে দেয় সেরকম একটা আওয়াজ। তা আমি ভাবলাম হয়তো আমার ছেলেটা তো খুব দুষ্টু, এইদিকে খেলাধুলো করে, হয়তো দরজা খুলে চলে গেছে, ছাদ থেকে কোনো বেড়াল চেড়াল নেমে ঢুকে পড়েছে, হয়তো সেই খুটখাট আওয়াজ হচ্ছে। তা আমি তখন
একবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপরে যাই এবং উঁকি মেরে দেখি ভিতর দিকটা এত অন্ধকার আর ঝুল, সাহস করে আর ভিতরে ঢুকিনি। মাকড়সা টিকটিকিতে প্রচন্ড ভয় পাই। তা যাই হোক, দেখলাম কোনো কিছুই নেই, আর যদি বেড়াল হয় মেও মেও করবে তখন লাঠি দিয়ে মেরে বের করে দেবো। এ বলে দরজাটা বন্ধ করে আবার সিঁড়ি দিয়ে নামতে লাগি। 2-4টে সিঁড়ি নামার পরেই আবার দেখি দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলে যায়। তখন আমার মনে আবার একটু খটকা লাগে যে এইমাত্র তো বন্ধ করে দিয়ে নামলাম, খুললো কি করে? ঠিক করে কি লক করলাম না নাকি? আবার গিয়ে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। আবার 3-4টে সিঁড়ি নামার পর আবার ওরকম একবার হয়। তখন আমি ওপরে আর একবার গিয়ে একদম জোরে টেনে বন্ধ করে দিয়ে নিচে নেমে আসি। আর কোনো খুলে যাওয়ার কোনো আওয়াজ টাওয়াজ কিছু না। কিন্তু টুকটাক যদি ওপরে কেউ দৌড়াদৌড়ি করে, ছাদের ওপর যদি কেউ হাঁটাচলা করে, ওরকম টুকটাক টুকটাক আওয়াজ হচ্ছে। অতটা গা করিনি প্রথম দিন। দ্বিতীয় দিনকে রাত্রেবেলায় সবাই শুয়ে পড়েছে, আমি আমি নিচে সব কাজ টাজ করে আমি ওপরে উঠবো। তা তখন দেখছি আমার মেয়েও বা আমার ছেলে একই ঘরে শুয়ে, ওরা 2টো বাচ্চা, আর তার পাশের ঘরটাতেই আমি আর আমার হাজবেন্ড ঘুমাই। ওদের ঘরের ভিতর থেকে একটা কোনো কথা বলার আওয়াজ আসছে, মানে কেউ যে কোনো কথা বলছে এবং কি বলছে সেটা ভালো করে বুঝতে পারছিলাম না, কিন্তু একটা কথা বলার আওয়াজ আসছে, মানে বড় ছোট বাচ্চা এরকম সব মিলিয়ে একটা আওয়াজ। তা আমি সিঁড়ির লাইটটা অফ করতে যাওয়ার আগে ওদের ঘরের দরজাটা খুলে দেখি যে কি হলো ব্যাপারটা, ওরা কি এখনো জেগে খেলছে নাকি, না টিভি দেখছে। ও মা! দরজা খুলে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, ভাবলাম হয়তো বদমাইশি করছে। তা দেখলাম যে না, ওরা অঘরেই তো 2 ভাই বোন ঘুমোচ্ছে, টিভিও বন্ধ, তাহলে আওয়াজটা কিসের? হয়তো আমার মনের ভুল বলে দরজাটা বন্ধ করে দিয়ে যখন আমার ঘরে ঢুকতে যাব, তখন দেখছি যে আমার ছেলের আর মেয়ের ঘরের দরজার বাইরে একটি মহিলার অবয়ব আর 2টো ছোট বাচ্চার অবয়ব দরজা ভেদ করে ভিতরে ঢুকে গেল। আমার তো ভয়ে গা পুরো কাঁটা দিয়ে উঠেছিল যে এরকম কেন হলো। এবং দরজাটা খুলে আমি দেখি কেউ কোথাও নেই। তা আমার কি মনের ভুল? না, আমি তো এরকমই দেখলাম। যাই হোক, ওখানে আর আমি কোনো কথা না বাড়িয়ে সিঁড়ির লাইটটা বন্ধ করে ঘরে শুতে চলে আসি। পরের দিন সকালবেলাতে, রবিবার ছিল, আমার হাজবেন্ড বাজারে গিয়ে আমাকে সবজিপাতি কিনে এনে দিয়ে তারপর একটু পাশে আড্ডা ফাড্ডা মারতে গিয়েছিল। এবার আমার বড় ছেলেটা নিচে খেলছিল, আর আমার বড় ছেলেটাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ রে, বোন কোথায়, বোনকে তো দেখতে পাচ্ছি না, তুই বোনকে নিয়ে নিচে নামিসনি? ও বলছে না, বোন তো উপরে খেলছে। বলছে খেলছে কার সাথে? বলছে একা একাই খেলছে। তা আমার একটু ভয় লেগে গেছে, বাচ্চা মানুষ বলতে পারবে না কোথায় খাট থেকে নিচে পড়ে যাবে, মাথায় ফাতায় লাগবে, আমি তাকে নিয়ে আসি নিচে। তা আমার ছেলেকে বলি তুই খেল, আমি বোনকে নিয়ে আসছি। বললো ঠিক আছে মা, তুমি যাও। এবার আমি সিঁড়ি দিয়ে উঠে যখন দরজা খুলে ওকে আনতে গেছি, ও দেখছি কারোর সাথে কথা বলছে, খুব হাসছে। আর আর কথা বলছে মানে ও তো খুবই ছোট ছিল, 2.5 বছর বয়স, ওই আদো আদো করে কথা বলতে শিখেছিল সবে সবে। আর কথা বলছে, খুব হাসছে আর বল নিয়ে খেলছে। আমি একটু ভয় পেয়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করি যে কে তুমি, কার সাথে খেলছো এরকম করে? তখন ও আঙুল দেখিয়ে দেওয়ালের ওই কোণটার দিকে দেখায়। দেখছি ওইদিকে তাকিয়ে কেউ নেই। আমি ভয়েতে কাউকে কিছু না বলে ওকে কোলে করে নিয়ে নিচে চলে আসি এবং দুপুরবেলায় খেতে বসার সময় আমার হাজবেন্ডকে বলি তোমাকে আমার কিছু দরকারি কথা বলার আছে। এবং বহুদিন ধরেই কিন্তু এরকম অনেক কিছু ঘরের মধ্যে ঘটছে যা তোমার অজানা, এবার তোমাকে কিন্তু সেগুলো শুনতে হবে, তুমি বলবে না যে আমার মনের ভুল বলে। তো আমার হাজবেন্ড বলেছে বলো, এখনই বলো। তখন আমি বললাম না, 2টো বাচ্চা আছে, ভয় পাবে, রাত্রেবেলা তোমাকে সবটাই বলবো। সন্ধেবেলাতে আর কিছু সেদিনকে আর কিছু হয়নি এবং সারাদিন আর ওরকম কিছু আমরা বুঝতেও পারিনি। রাত্রেবেলা সেদিনকে আমি ওকে যখন এই সব কথা বলি, ও যেমন আমার উপর একটু খিটখিট করেই উঠলো এবং বলল ধুর, তোমার এসব মনের ভুল, এইসব কথা বাদ দাও তো, মাথা থেকে এইসব হাঁটাও, একদম কি না কি শুনতে পেয়েছো আর তুমি এইসব ভাবতে লেগে গেছো। আর ও ছোট বাচ্চা, ও আঙুল দিয়ে দেখিয়েছে, তুমি বিশ্বাস করে নিলে যে ও কাউকে দেখতে পেয়েছে। তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে দেখো, মনের ভুল
বলছো ঠিক আছে, কিন্তু আমি তো তার আগের দিন রাত্রিরে দেখেছি যে একটি মহিলা দুটো বাচ্চাকে নিয়ে ওই ঘরে ঢুকে গেল, কিন্তু দরজা খুলে আমি আর কাউকে দেখতে পাইনি। সেটাও কি আমার মনের ভুল? আর এরকম কি প্রত্যেক দিন আমি একটা একটা করে আমাদের ঘরে অ্যাক্টিভিটি হচ্ছে, সবই কি আমার মনের ভুল? আমার হাজবেন্ড ও কিছু না বলে বললো শুয়ে পড়ো। যাই হোক, আমি রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। তাই সেদিন রাত্রিবেলা আর কোনো কিছু ঘটনাই ঘটেনি, আমরা ঘুমিয়ে পড়ি। পরের দিনকে সকালবেলায় কাজ টাজ করবো বলে আমি ওপরে উঠে সবকিছু মোছামুছি করছি। হঠাৎ শুনতে পাই যে ওপর থেকে যদি কিছু একটা কাঁচের প্লেট ফেলে দেয় যেরকম একটা আওয়াজ হয়, ওই রকম একটা আওয়াজ হলো। আমি বাচ্চাটাকে কোনো রকমের মাটিতে বসিয়ে ততর করে নিচে নামি সিঁড়ি দিয়ে, এবং নেমেই আমি দেখছি যে কোথাও কিছু তো ভাঙেনি। আর ভেঙেছে মানে একবার আওয়াজটা হয়নি, 2-3 বার, যেন মনে হচ্ছে বাসন কুসন সব উল্টে পাল্টে রান্নাঘর থেকে ফেলে দিচ্ছে। নেমে এসে কিচ্ছু না, যেরকম রান্নাঘর আমার পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ছিল ওই রকমই পরিষ্কার রয়েছে। যাই হোক, আমি ওপরে উঠে যাই, উঠে গিয়ে আবার আমার হাজবেন্ডকে বিকালবেলায় বলি। আমার হাজবেন্ড বলে আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এইসব কথা বাদ দাও। সেদিন রাত্রিবেলাতে আমি কোনো মতেই আমার বাচ্চাগুলোকে আর আলাদা শুতে অ্যালাউ করছিলাম না। আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন, আজকে রাত্রিবেলায় বাচ্চা দুটো আমাদের সাথেই শোবে। তো আমার হাজবেন্ড বলে ঠিক আছে তাই শুক। আমি দুটো বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে পড়েছি, এবং আমার হাজবেন্ড রাত্রিবেলায় কিছু ল্যাপটপে কাজ টাজ গুছিয়ে যখন সে বাথরুমের জন্য ওঠে, সে দেখতে পায় আমাদের ঘর থেকে নিচের ডাইনিং স্পেসটা পুরো দেখা যায়, মানে সিঁড়ির কাছটা থেকে। সেই মেন গেটের ওখানে একটি মহিলার অবয়ব দাঁড়িয়ে রয়েছে ঠিক গেটের সামনেটাতে, এবং ওই অবয়বটা দেখে যে সেটা কোনো মানুষ বা কোনো মেয়ে নয় সেটা ভালো করে বোঝাই যাচ্ছিল। মানে কোনো মেয়ের একটি অবয়ব, মানে একটা কালো অ্যাশ অ্যাশ টাইপের একটা, হাওয়াতে যেমন জিনিসটা নড়ে ওরকম নড়ছে। ও ওইটা দেখে বীভৎসভাবে ভয় পেয়ে যায় এবং ঘরেতে ঢুকে মুখে চাদর চাপা দিয়ে ঘুমিয়ে পড়ে। আর শীতকালই ছিল। পরের দিন সকালবেলা উঠে কোনো কথা না শুনে ও কিছুই কাউকে না জানিয়ে ও ঘর থেকে বেরিয়ে যায়, এবং বেরিয়ে গিয়ে ওর একটি বন্ধুর সঙ্গে যায় একজনের কাছে, যিনি ওই অ্যাস্ট্রোলজারই বলতে পারো বা এইসব টুকটাক এইসব ঝাড়ফুঁক করে আর কি। তার কাছে যায় আমার হাজব্যান্ড, এবং সেখানে গিয়ে তাকে বলে যে এরকম আমার বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, আপনি যদি একবার আসতে পারেন খুব ভালো হয়। সে যখন আমাদের বাড়িতে আসে এবং বাড়িতে এসে আমাদের বাড়ির ভিটেতে যখন প্রথম পাটা দেয়, সে পা দেওয়া মাত্রই ভয় পেয়ে গিয়ে বলে আমার বরকে, বাবা এখানে যে আছে তাকে আমি কোনোভাবেই তাড়াতে পারবো না, সে ভীষণ শক্তিশালী, এবং তোরা যদি আর কিছুদিন এখানে তোরা থাকিস সেখানে কিন্তু তোর বউ বাচ্চার এবং তোর ক্ষতি করে দেবে। তুই অন্য কারোর কাছে খোঁজ নিয়ে যা এবং দেখ তারা যদি তোকে কোনোভাবে সাহায্য করতে পারে। তা আমার হাজবেন্ড তখন তাকে রিকোয়েস্ট করে বলে যে দেখো বাবা, আমি তো এইসব কিছুই চিনি না জানি না, আমি তো নতুন এখানে এসেছি, তুমি আমাকে একটা উপায় বলো যেটা থেকে কোনো সুরাহা পাওয়া যায়। তখন সে বলে যে হ্যাঁ, আমার অনেক দিন আগের একজনের সঙ্গে চেনা পরিচিত রয়েছে, তবে সে এই কাজটা এখন করে কিনা আমি তোকে পুরোপুরি কথা দিতে পারছি না, তবে তুই একবার গিয়ে দেখতে পারিস যে সে করে কিনা। আমার হাজবেন্ডকে তিনি অ্যাড্রেস দেয় এবং আমার হাজবেন্ড সেখানে গিয়ে তাকে সবটা বলে। তিনি আবার ঘরের বাস্তু বিচার সবই করতে পারতেন। সে যখন ঘরেতে আসে, আমাদের ভিটেতে পা দিয়ে যখন দেওয়ালের মধ্যে হাতটা দেয়, সে তখনই বলে যে বাড়িতে যারা রয়েছে তারা তোদেরকে টিকতে দেবে না, এবং একজন কিন্তু নয়, বহু আত্মা এখানে কিন্তু ঘোরাফেরা করছে, যখন তখন তোদেরকে এখানে ক্ষতি করে দিতে পারে। আর তোদের ওই দূরের যে ঘরটা রয়েছে বাগানের মধ্যে, সেই ঘরটাতে তোরা যাওয়া আসা করিস। তো তখন আমার হাজবেন্ড তাকে বলে যে না না, আমরা তো ওখানে কেউ যাই না বাবা, ওখানে বহুদিন ধরে পুরনো জিনিসপত্র, মানে যিনি আর কি বাড়ি বিক্রি করেছিলেন তারই কিছু জিনিসপত্র ওখানে রাখা রয়েছে, এবং তিনি বলেছে যেন আমরা এই ঘরটা এখন না ইউজ করি, ওনারা নিয়ে চলে গেলে তারপর যেন আমরা এই ঘরটা ইউজ করি। বিশেষত এখানে আরো একটা কথা জানাতে ভুলে গেছিলাম, সেটা এখনই জানিয়ে রাখছি।
আমরা বাড়িটা কেনার সময় একটা সুন্দর বাড়ির সামনেটাতে একটা বড় বাগান মতন ছিল এবং বাগানের একপাশে একটি ঘর ছিল বড় মতন। এবং যখন আমরা কিনি তখন বাড়ির মালিক বলেছিল যে কোনোভাবেই তোমরা ওই বাড়িটাতে যেও না, আগে আমরা ওইখান থেকে আমাদের কিছু জিনিস রয়েছে সরিয়ে দিই, তারপর তোমরা সেটা ইউজ করবে। তা যাই হোক, আমরা তখন বলেছিলাম যে ঠিক আছে, আমরা তো এত কিছু ভিতরের জিনিস তখনও জানতাম না। এবং ওই আমার হাজবেন্ডের দু একটা বন্ধু, তাদের বউরাও এসেছিল, আমার কাছে বসেছিল, কারণ আমি বাচ্চাদেরকে নিয়ে খুব ভয় পাচ্ছিলাম বলে। আমার হাজবেন্ডের কিছু বন্ধু, আমার হাজবেন্ড আর ওই যিনি এসেছিলেন তিনি ওই ঘরটার দিকে যায়। ধীরে ধীরে যাওয়ার পর যখন দরজাটা খোলে তখন দেখতে পায় ঘরটা থেকে একটা বিভীষিকা মতন পচাতে গন্ধ ছাড়ে এবং ঘরটা পুরো স্যাঁতস্যাঁতে, যেমন ড্যাম পড়ে গেলে যেরকম হয়। কিন্তু ওই ঘরটা বাইরেটা দিয়ে এত সুন্দর, দেখে বোঝাই যাবে না যে ভিতরে এত বাজে পরিবেশটা। এবং অদ্ভুতভাবে ভিতরে ঢোকার পর ওরা দেখতে পায় যে একটা পেন্টাগ্রাম আঁকা রয়েছে চক দিয়ে, আর তার পাশে কিছু রক্তের টিপ 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 ছিট 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 রয়েছে এবং কিছু কঙ্কালের হাড়ও পড়ে রয়েছে। সেটা দেখে সে তো ভীষণভাবে অবাক হয়ে যায়। সে বলে যে এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে তোরা বেরিয়ে যা, তোদের যা যা দরকারি জিনিস সেগুলো শুধু নিয়ে বেরিয়ে যা, এক্সট্রা এই বাড়ির কোনো জিনিস নিয়ে তোরা যাবি না, বিভৎসভাবে তোরা ফেসে গেছিস সেখানে। তখন আমার হাজবেন্ড ওই বাবাকে জিজ্ঞাসা করে যে আপনি এরকম বলছেন, এর কারণটা কি, এটা কি, আমরা কিছু বুঝতে পারছি না। তখন তিনি বলে যে কালো জাদু নিয়ে যেসব মানুষরা কাজ করত তারা এই ঘরটার মধ্যে এসে প্র্যাকটিস করত, নিশ্চয়ই তোদের ওই ওনাররা এইসব নিয়ে কাজবাজ করতো, তাই জন্য তোদেরকে এই ঘরটা খুলতে বারণ করেছে। আর যেহেতু এখানে ওই জিনিসটা নিয়ে কাজ করতো, যেহেতু আমরা একটা নির্দিষ্ট ওয়ার্ল্ডের মধ্যে বাস করি, আমরা একটা নিজস্ব জায়গায় বাস করি, আমাদের পৃথিবী একরকম, ওদের পৃথিবীটা অন্যরকম। আর যেহেতু ওরা এইসব নিয়ে কাজ করতো তাই ওদের ওইখানের যে দরজাটা সেটা খুলে গেছিল, আর তার ফলেতে একটার পর একটা অতৃপ্ত আত্মা তোদের ঘরের মধ্যে ঢুকে তোদেরকে ডিস্টার্ব করা শুরু করেছিল। হলো স্পিরিট ওয়ার্ল্ডের দরজা খুলে গেছিল, যার জন্য আমাদের এরকম প্রবলেম আমাদের ফেস করতে হয়েছিল। কোনো কিছু না বলেই আমরা ওই দিনকেই ঘর ছাড়ি এবং কিছু কিছু আরো জিনিসপত্র ছিল। উনি আমাদেরকে আর কোনো কথাই বললেন না, জাস্ট একটা কথাই বলেছিলেন যে আমরা যেন ঘরটা ছেড়ে দিই, আর যা যা দরকারি জিনিস সেগুলো ছাড়া আর যেন এক্সট্রা কিছু না নিই। যাই হোক, সেই জিনিসগুলো নিয়েই আমরা কিছু দিনের জন্য আমার মায়ের বাড়িতে আমরা উঠেছিলাম। তারপর ওখানেই আমার মা একটা ফ্ল্যাট দেখে দেয় নতুন, সেই ফ্ল্যাট কিনে আমরা থাকি। এবং তার 2-3 দিন পর আমরা সেই মালিকের বাড়িতে যাই যাদের থেকে বাড়ি কিনেছিলাম, এবং তাকে গিয়ে সবটা বলি যে দিদি আপনি তো জানতেন আমার 2 ছোট বাচ্চা রয়েছে, আমরা পুরুলিয়াতে কষ্ট হচ্ছিল বলে, আমার দেখাশোনার লোকের অভাব ছিল বলে আমি বাড়িটা কিনেছি। আপনারা যখন এইরকমই কাজকর্ম করেন, আপনাদের তো আগেই বলে দেওয়া উচিত ছিল যে আমি বাড়িতে এইসব ক্রিয়া করি, তো আপনারা যদি ইন্টারেস্টেড হন তখনই বাড়িটা কিনবেন, নাহলে কেনার দরকার নেই। উনি আমাদেরকে আর কোনো কথাই বললেন না, জাস্ট একটা কথাই বলেছিলেন যে তুমি ভুল করছো বোন, আমরা এইসব কোনো ক্রিয়া করি না। এই ক্রিয়ার কাজগুলো বা এই কার্যকলাপগুলো যারা করতো তোমাদের আসার আগে আর এক দম্পতি এই বাড়িতে ভাড়া থাকতো, তারা বাড়িটা কেনেনি, তারা ভাড়া নিয়েছিল। এবং সেই ভাড়া নেওয়ার পর তারা যখন এই রাত বিরাতে এরকম পুজো আচ্ছা করতো, ওদের কি সব রয়েছে ওরাই বলতে পারবে, আমি তো এইসব জানি না। তা কিছু পাড়ার লোক সেগুলো দেখেছিল যে ওরা ছাগলের মাথা বা এইসব অনেক কিছু নিয়ে ওখানে পুজো করতো ওদের মতো করে, সেগুলো দেখেই ভয় লাগবে, তাই সেগুলো পাড়ার লোকেরা মেনে নেয়নি, তাই জন্য পাড়ার লোকেরা অনেক বলে টলে ওদেরকে উঠিয়ে দেয়। তো যেহেতু ওরা ওইখানে ওই কাজগুলো করতো, তার সেই জিনিসগুলো ওখানে রয়ে গেছিল, আর আমার মনে হয় সেই কারণেই তুমি ভয় পেয়েছো। তবে যাই হোক, আমি ইচ্ছা করে এরকম করিনি। আমরা ভেবেছিলাম যে ওই ঘরটার মধ্যে করতো, বাগানের ঘরটাতে, বাগানের ঘরের সঙ্গে
মেন ঘরের তো কোনো মানে তাল্লুকই নেই। তা যাই হোক, এর জন্য আমি ভীষণ ক্ষমা প্রার্থী তোমাদের দুজনের কাছে। আমাকে পারলে তোমরা ক্ষমা করে দিও। আমি একা মানুষ, আমি তো আর সেরকমভাবে কিছু করতে পারবো না তোমাদের উপকার। তোমরা যে ফ্ল্যাটেই যাও না কেন, ভালো করে পুজো আচ্ছা দিয়ে তোমরা ফ্ল্যাটে ঢুকে যাও। আর তোমাদের যা টাকা তোমরা আমাকে অ্যাডভান্স করেছিলে আমি রিটার্ন করে দিচ্ছি, আমার কোনো টাকা পয়সা লাগবে না। তো যাই হোক, সেই দিদিও খুব ভালো, আমাদেরকে টাকা পয়সা রিটার্ন করে দেয়। আর আমরা এখন ভালোভাবে ফ্ল্যাটে রয়েছি, আর কোনো অসুবিধা হয়নি বা হচ্ছেও না। আর উনিও মাঝে মাঝে আমাদের সঙ্গে এসে দেখা করে যান, আমার বাচ্চাদেরকে এই করে যান। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তুমি তোমার মতন করে ঘটনাটা তোমার শ্রোতা বন্ধুদেরকে শুনিও। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ সো মাচ। আর এই গল্পের শেষে আমি আরেকটা কথা সবাইকে বলে রাখবো, যখনই কেউ নতুন বাড়ি, ফ্ল্যাট, গাড়ি যাই কিনুন না কেন, সেকেন্ড হ্যান্ড কিছু কিনবেন না। কারণ জানবেন সেকেন্ড হ্যান্ড জিনিস যখন আমরা কিনি, কম দাম দিয়ে হয়তো কিনছি, সেটার পিছনে হয়তো কোনো না কোনো রকমের কিছু রাজ লুকিয়ে থাকে, যেগুলো আমাদের ভীষণ অজানা। আর তার জন্য কিন্তু আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়। যেমন এই দিদি ভাইয়ের সঙ্গেই একটা ঘটনা ঘটে গেছে। সে কিন্তু অজান্তেই একটা সুন্দর বাড়ি দেখে তার একটা সংসার সাজাবে বলে সে পুরুলিয়া থেকে চলে এসেছিল, কিন্তু তার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটবে সে কিন্তু একদমই জানতো না। তবে যাই হোক, প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট যে যখনই কিছু করবেন বা কিছু কিনবেন, ভালো করে একবার অ্যাস্ট্রোলজার বা যারা বাস্তু রিড করে তাদেরকে একবার কনসাল্ট করে নেবেন, দিয়ে সব কিছু করবেন। এবং আপনাদের যদি এরকম কোনো কনসাল্টের দরকার পড়ে, প্লিজ কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। আমরা আপনাদেরকে যত সাধ্য হেল্প করবো এই ব্যাপারগুলোর জন্য। আর ঘটনার শেষে প্রত্যেকবারের মতন আরও একবার আমি এখানে জানিয়ে রাখতে চাইছি একটা ছোট্ট ডিসক্লেমার। সেটা হচ্ছে, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদু এবং কোনো রকমের জাতি নিয়ে ভেদাভেদ করে না, এবং কোনোদিনও তাকে প্রমোট করবেও না। এই ছিল আমার আজকের ঘটনা। দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন একটি ঘটনা নিয়ে।